নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো ভাষাতত্ত্ব, তার অন্তর্গত প্রাচ্য ভাষা চর্চার ইতিহাস। প্রাচীনকালে ভারতবর্ষের ভাষা বিষয়ক আলোচনা মূলত ছিল ব্যাকরণ নির্ভর, তবে তাতে গ্রিক বৈয়াকরণদের মতো দার্শনিক ভাবনায় প্রাবল্য ছিল না, মূলত ছিল বর্ণনামূলক। অবশ্য মাঝে মাঝে নির্দেশমূলক ব্যাকরণেরও প্রভাব দেখা দেয়। এছাড়া ছিল প্রাচীন গ্রন্থাদির টীকাভাষ্যমূলক রচনা। ভারতের ভাষা জিজ্ঞাসার বিকাশ বৈদিক যুগ থেকেই। সংহিতাগুলিতে ভাষা সংক্রান্ত স্পষ্ট আলোচনা না থাকলেও বেদাঙ্গগুলিতে ভাষা বিষয়ক উচ্চমানের বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন গভীর আলোচনা রয়েছে। 6টি বেদাঙ্গের 3টিতে ভাষা বিষয়ক আলোচনা, যথা ব্যাকরণ, শিক্ষা, নিরুক্ত। বেদের পাঠ অভ্রান্ত রাখা এবং যথার্থ অর্থ অনুধাবন করা প্রভৃতি প্রয়োজনই বেদাঙ্গের এই অংশগুলির আবির্ভাব। বেদাঙ্গের পূর্বে ব্রাহ্মণ গ্রন্থগুলিতে সংস্কৃত ভাষা তত্ত্ব চর্চার সূচনা ঘটেছিল, কারণ বেদের সূক্তগুলির ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে। পদবিভাগ, সন্ধি, বিভক্তি, বচন, ক্রিয়ার কাল, ধ্বনির উচ্চারণ বিধি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে ব্রাহ্মণগুলিতে। পাশ্চাত্যে যাকে সাংস্কৃতিক ভাষাতত্ত্ব বা ফিলোলজি বলা হয়, ভারতে তার সূত্রপাত ব্রাহ্মণের যুগ থেকে। ভাষা বিষয়ে বিধিবদ্ধ ও সুস্পষ্ট আলোচনা এর ঠিক পরে রচিত বেদাঙ্গগুলিতে। সেখানে শিক্ষা, ব্যাকরণ ও নিরুক্ত ভাষাবিজ্ঞানেরই অঙ্গ, আর ছন্দকেও ভাষা বিষয়ক আলোচনার শ্রেণীতে গ্রহণ করা যেতে পারে। শিক্ষা বৈদিক ভাষার স্বরধ্বনির হর্ষতা, দীর্ঘতা এবং শব্দের মধ্যে স্বরাঘাতের স্থান পরিবর্তনের ফলে শব্দের অর্থের পরিবর্তন হতো। তার ফলে সংহিতার মন্ত্রগুলি পাঠ করবার সময় সঠিক মাত্রা উচ্চারণ করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু কালক্রমে বৈদিক উচ্চারণ সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট হতে লাগলো। ফলত বৈদিক ধ্বনির উচ্চারণ বিধি নিয়ে আলোচনা প্রয়োজন হয়ে পড়ল। এই আলোচনায় বেদাঙ্গের শিক্ষা অংশে স্থান পেয়েছে। বৈদিক ভাষার ধ্বনির প্রকৃতি, ধ্বনির হর্ষতা, ধ্বনির দীর্ঘতা, মাত্রা ভেদ, স্বরাঘাত প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় শিক্ষা শাখায়। আধুনিক ধ্বনিবিজ্ঞানে যা ফোনেটিক্স এর সঙ্গে তাই তুলনা করা যেতে পারে শিক্ষাকে। অনুমান করা হয় প্রতিটি বেদের একটি করে শিক্ষা গ্রন্থ ছিল, কিন্তু দুঃখের বিষয় ঋগ্বেদের মূল শিক্ষা গ্রন্থটি পাওয়া যায়নি। যেটি পাওয়া গেছে তা পাণিনীয় শিক্ষা। এতে পাণিনির নাম যুক্ত থাকলেও প্রচলিত মত অনুসারে এটি পিঙ্গলের রচনা। সামবেদের শিক্ষা গ্রন্থের নাম নারদীয় শিক্ষা, শুক্ল যজুর্বেদের শিক্ষা গ্রন্থের নাম যাজ্ঞবল্ক্য শিক্ষা এবং অথর্ববেদের শিক্ষা গ্রন্থের নাম মাণ্ডুক্য শিক্ষা। এই মূল শিক্ষা গ্রন্থগুলি পরবর্তীকালে লুপ্ত হয়েছে, তবে এদের পরিপূরক কিছু শিক্ষা গ্রন্থ পাওয়া গেছে। এগুলোকে বলা হয় প্রাতিশাখ্য বা পার্শ্বদ গ্রন্থমালা। প্রাতিশাখ্য শিক্ষার পরবর্তীকালে রচিত প্রাতিশাখ্য মূল আলোচ্য বিষয় ধ্বনি এবং এর বৈচিত্র্য। বৈদিক ধ্বনির বিজ্ঞানসম্মত আলোচনা রয়েছে এতে। প্রাতিশাখ্য কথাটি এসেছে প্রতিশাখা থেকে, তাই অনুমান করা হয় যে প্রতিটি বেদেরই অন্তত একটি করে প্রাতিশাখ্য ছিল। ঋগ্বেদের প্রাতিশাখ্য শৌনক রচিত ঋক প্রাতিশাখ্য, সামবেদের প্রাতিশাখ্য সাম প্রাতিশাখ্য, শুক্ল যজুর্বেদের কাত্যায়ন রচিত শুক্ল প্রাতিশাখ্য সূত্র, কৃষ্ণ যজুর্বেদের তৈরিত্য প্রাতিশাখ্য সূত্র ও অথর্ববেদের অথর্ব প্রাতিশাখ্য। সমস্ত প্রাতিশাখ্য এখন আর পাওয়া যায় না, তবে প্রতিটি বেদের অন্তত একটি করে প্রাতিশাখ্য পাওয়া গেছে। এগুলিতে বেদের পদপাঠ, ধ্বনির উচ্চারণ বৈচিত্র্য, মাত্রা ও স্বরাঘাত, সন্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষাগ্রন্থে ধ্বনিতত্ত্বের মূল নিয়ম নীতিগুলির আলোচনা আর প্রাতিশাখ্যে সেই সমস্ত নীতির প্রয়োগের মাধ্যমে ধ্বনির বৈচিত্র্যের বিচার করা হয়েছে। সুতরাং শিক্ষাকে বলা যেতে পারে সাধারণ ধ্বনিবিজ্ঞান বা জেনারেল ফোনেটিক্স, এবং প্রাতিশাখ্যগুলি ফলিত ধ্বনিবিজ্ঞান বা অ্যাপ্লাইড ফোনেটিক্স। তবে প্রাতিশাখ্যগুলিতে সাধারণ ধ্বনিতত্ত্ব ও ব্যাকরণের কিছু বিষয় আলোচনা করা হয়েছে। বৈদিক ধ্বনির শ্রেণীবিভাজন ও তার আলোচনাও পাওয়া যায় প্রাতিশাখ্যে। শিক্ষা ও প্রাতিশাখ্যগুলির রচনাকাল। শিক্ষা গ্রন্থগুলি অপেক্ষাকৃত প্রাচীন। এদের রচনাকাল আনুমানিক 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। এতে প্রাতিশাখ্যগুলির পূর্বরূপ পাওয়া যায়। অধিকাংশ শিক্ষা গ্রন্থ লুপ্ত হয়ে গেলেও প্রাতিশাখ্যগুলি প্রায় সবই পাওয়া গেছে।
এদের রচনাকাল আনুমানিক 500 থেকে 150 খ্রিস্টপূর্বাব্দ। বৈদিক সাহিত্য পাঠে শিক্ষা ও প্রাতিশাখ্যের ভূমিকা। ধ্বনির হর্ষতা, দীর্ঘতা, স্বরাঘাত প্রভৃতি বৈচিত্র্যের কারণে বৈদিক ভাষার শব্দের অর্থের পরিবর্তন ঘটে। তাই মন্ত্রগুলির সঠিক উচ্চারণ অত্যন্ত জরুরি সঠিক অর্থে উদ্ধারের জন্য। শিক্ষা ও প্রাতিশাখ্যগুলিতে সংহিতা সূক্তের সন্ধি ও সমাসগত বিশ্লেষণ করে পদগুলিকে বিশ্লিষ্ট করা হয়। এছাড়া প্রত্যয়, বিভক্তি, উপসর্গ প্রভৃতি পদ ও পদাংশের বিশ্লেষণ করা হয়, যাতে সঠিকভাবে সূক্তগুলির উচ্চারণ ও অর্থ উদ্ধার সম্ভব হয়। বৈদিক যুগের পর যখন বৈদিক ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে মানুষের স্পষ্ট ধারণা কমে গেল, তখন এমন বিশ্লেষণ করা পদপাঠই সূক্তগুলির অর্থ উদ্ধারের প্রধান অবলম্বন হয়ে উঠল। তখনও বেদ মূলত স্মৃতি নির্ভর, তাই এই পদপাঠগুলির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণ গ্রন্থগুলিতে ধ্বনি বিষয়ক যে আলোচনার সূচনা, তাই পূর্ণাঙ্গ এবং বৈজ্ঞানিক রূপ পেল শিক্ষা ও প্রাতিশাখ্যে। সুতরাং এ কথা অস্বীকার করার উপায় নেই যে বেদের সূক্তগুলির রক্ষিত হবার পেছনে শিক্ষা ও প্রাতিশাখ্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নিঘণ্টু। বৈদিক শব্দ সংগ্রহগুলি নিঘণ্টু নামে পরিচিত ছিল। এই ধরনের অনেক নিঘণ্টু ও তাদের টীকা ভাষ্য রচিত হয়েছিল বেদ পরবর্তী যুগে। অবশ্য এদের অধিকাংশ আজও লুপ্ত। যাস্ক রচিত একটি নিঘণ্টু কেবল পাওয়া গেছে। অবশ্য অনেক পণ্ডিত একটিকে যাস্ক রচিত নয় বলে অভিমত পোষণ করেন। তাদের মতে এটি সাকল্য রচনা। মহাভারতের একটি শ্লোক থেকে জানা যায় প্রজাপতি কশ্যপ নিঘণ্টু রচনা করেছিলেন, তবে তা পাওয়া যায়নি। যাস্ক রচিত নিঘণ্টুতে 5টি অধ্যায়। প্রথম 3টিতে অধ্যায়ের নাম নৈঘণ্টিক কাণ্ড, চতুর্থ অধ্যায় নৈগম কাণ্ড, আর শেষ অধ্যায়টির নাম দৈবত কাণ্ড। সে সময়ে অনেকগুলি নিঘণ্টু প্রচলিত ছিল। যাস্কের রচনায় তাদের উল্লেখযোগ্য আছে। যাস্ক নিজেই 5টি নিঘণ্টুর সঙ্গে পরিচিত ছিল। নিরুক্ত। বেদাঙ্গের একটি গুরুত্বপূর্ণ অংশ নিরুক্ত। অনুমান করা হয় বেদ পরবর্তী যুগে অনেকগুলি নিরুক্ত রচিত হয়েছিল, কিন্তু এদের মধ্যে কেবল যাস্ক রচিত নিরুক্তিটি পাওয়া যায়। দুর্ভাগ্যক্রমে আর সবই লোপ পেয়ে গেছে। যাস্ক তার নিরুক্তে অনেক বৈয়াকরণ সম্প্রদায় ও নিরুক্তকারের নাম উল্লেখ করেছেন, যথা আগ্রায়ণ, ঊর্ণনাভ, ঔদুম্বরায়ণ, কাথক্য, গার্গ, গালব, চর্মশিরা, মনু, শাকপুন্নি, সাকল্য, শাকটায়ন প্রমুখ। অনেক পণ্ডিতের অভিমত সাকল্য রচিত নিঘণ্টুর টিকাস্বরূপে যাস্ক তার নিরুক্তটি রচনা করেছেন। অবশ্য এই বিষয়টি বিতর্ক সাপেক্ষ, কেননা অনেকে মনে করেন এই নিঘণ্টুটি যাস্কের নিজেরই রচনা। কে প্রকৃত রচনাকারী সেই বিষয়ে মতানৈক্য যতই থাকুক না কেন, এটি যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। যাস্ক রচিত এই নিরুক্তিতে প্রায় 600টি বেদমন্ত্র রয়েছে। এর মধ্যে 250টি মন্ত্রের পূর্ণ ব্যাখ্যা রয়েছে প্রায় 2500 বৈদিক শব্দের ব্যুৎপত্তি এবং ব্যাখ্যা। নিরুক্ত নিঘণ্টুর মতো 3টি কাণ্ডে বিভক্ত: নৈঘণ্টুক, নৈগম ও দৈবত। নৈঘণ্টুক ও নৈগমে 3টি করে অধ্যায় এবং দৈবত কাণ্ডে 6টি অধ্যায় রয়েছে। প্রাতিশাখ্য রচয়িতারা বৈদিক শব্দগুলিকে 4টি শ্রেণীতে বিভাগ করেছেন। এগুলি হলো নাম, আখ্যাত, উপসর্গ, নিপাত। কিন্তু এই 4টি শ্রেণীর ব্যাখ্যা ছিল না প্রাতিশাখ্যে। যাস্কই প্রথম এদের বিস্তৃতভাবে আলোচনা ও ব্যাখ্যা করলেন। শুধু শব্দবিচার নয়, তার আলোচনায় গুরুত্ব পেল ভাষার উৎপত্তি, গঠন এবং বিকাশও। কিছু কিছু শব্দের অর্থ ব্যক্তি বিশেষের ইচ্ছা নিরপেক্ষ এবং এগুলি বক্তা ও শ্রোতার মনে একই প্রকার ভাব উদ্রেক করে। এই ধরনের শব্দকে যাস্ক নাম দিয়েছিলেন শ্রেষ্ঠ শব্দ। যাস্ক আলোচিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অধিধ্বনি। তবে এই বিষয়ে তিনি তার আলোচনা খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাননি। কয়েকটি বিষয়ে যাস্ক পাণিনির সূত্রের পূর্বরূপের উল্লেখ করেছেন। ধাতু থেকে শব্দ সৃষ্টির প্রক্রিয়া, যা পাণিনির ব্যাখ্যাত, তার সূচনা দেখা যায় যাস্কের আলোচনায়। কৃত এবং তদ্ধিত প্রত্যয়কে আলাদা করবার চেষ্টা করেছেন যাস্ক তার নিরুক্ততে। তাই অনেকে তাকে ভারতীয় ব্যাকরণ চর্চার আদি রূপকার হিসাবে বর্ণনা করেছেন। যাস্ক প্রায় 2500 শব্দের ব্যুৎপত্তি নির্ণয় এবং তাদের ব্যাখ্যামূলক আলোচনা করেছেন। অভিধান রচনার সূচনা তো বলা যেতে পারে একে, তবে অভিধান বলতে আমরা যা বুঝি ঠিক তা নয়। নিরুক্ত শব্দ ব্যুৎপত্তি এখানে মুখ্য আলোচ্য বিষয়, কিন্তু অভিধানে শব্দের প্রতিশব্দ, নানা অর্থ এবং অর্থের বিভিন্নতা অনুসারে প্রয়োগ দেখানো হয়। নিরুক্তিতে তা নেই, বরং পরবর্তীকালে রচিত কোষগ্রন্থগুলিতে এই প্রয়াস অনেকখানি পূর্ণতা পেয়েছে। কোষগ্রন্থ। বেদাঙ্গ যুগের পরে ক্লাসিক্যাল সংস্কৃতের সূচনা পর্বে কোষগ্রন্থগুলির রচনা শুরু হয়।
এগুলি ঠিক ব্যুৎপত্তি মুখ্য নয়, এতে প্রতিটি শব্দের অর্থবৈচিত্র্য এবং প্রতি শব্দের উল্লেখ পাওয়া যায়। এর মাধ্যমে অভিধান রচনার প্রয়াস অনেকখানি অগ্রসর হয়েছিল বলে যেতে পারে, কিন্তু একেও প্রকৃত অর্থে আধুনিক অভিধান বলা যায় না। বর্ণানুক্রম অনুসারে বিন্যাস সর্বত্র লক্ষিত হয়নি কোষগ্রন্থগুলিতে। এ যুগে অনেকগুলি কোষগ্রন্থ রচিত হয়েছিল, তার উল্লেখ্য অনেক গ্রন্থে রয়েছে, তবে অল্প কয়েকটি মাত্র পরবর্তীকালে পাওয়া গেছে। এমন একটি গুরুত্বপূর্ণ কোষগ্রন্থ অমরসিংহ রচিত নাম লিঙ্গানুশাসন এবং সংক্ষেপে অমরকোষ। কথিত আছে অমরসিংহ কালিদাসের সমসাময়িক ছিলেন এবং বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম সদস্য ছিলেন। একথা যদি সত্য হয় তবে অমরসিংহ খ্রিস্ট চতুর্দশ শতকে আবির্ভূত হয়েছিলেন। তার কোষগ্রন্থটি 3টি অংশে বিভক্ত, প্রধানত শব্দের প্রতি শব্দের তালিকা দেওয়া হয়েছে এতে। পরিশিষ্টে কিছু কিছু শব্দের অর্থবৈচিত্র্য তুলে ধরা হয়েছে। অমরকোষ খুবই জনপ্রিয় গ্রন্থ, ফলে এর অনেক টিকা রচিত হয়েছে। এর মধ্যে বন্দঘটীয় সর্বানন্দের টিকা সর্বস্ব উল্লেখযোগ্য। অমরকোষের সমসাময়িক বা কিছু পূর্বে রচিত অনেক কোষগ্রন্থ লুপ্ত হয়েছে, যেমন কাত্যায়নের নামমালা, বাচস্পতি রচিত শব্দার্ণব। আবার একই সময়ে রচিত এবং প্রাপ্ত হয়েছে এমন একটি কোষগ্রন্থে শাশ্বত রচিত অনেক আর্থসমুচ্চয়। পরবর্তীকালে রচিত উল্লেখযোগ্য কয়েকটি কোষগ্রন্থ হল হলায়ুদের অভিধান রত্নমালা, হেমচন্দ্রের অভিধান চিন্তামণি এবং অনেকার্থে সংগ্রহ। এই সমস্ত মূলত ছিল সংস্কৃত শব্দের অভিধান, তবে ভিন্ন ভিন্ন ধরনের দুটি কোষগ্রন্থের কথাও জানা যায়। একটি হেমচন্দ্র রচিত দেশি শব্দের অভিধান, দেশি নামমালা, এবং অন্যটি আকবরের রাজত্বকালে সংকলিত পার্সি সংস্কৃত অভিধান, পার্সি প্রকাশ। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।